বিভিন্ন আইনি ধাক্কায় জটিলতায় একেবারেই নিয়োগ যদি কোনো কারণে না হয় তাহলে খুবই কঠিন পরিস্থিতি দাঁড়াবে। হয় এদেরকে কন্টিনিউ করতে বলা হবে, যারা রিটায়ার করে চলে গেছেন বা বিভিন্ন কারণে চাকরিতে অসুস্থতার কারণে আসতে পারছেন না, সেই অংশটাকে কি করে আমরা মানে কি করে পূরণ করব। বহু স্কুলে এই যে গ্রুপ সি গ্রুপ ডি তো যেতে পারছেন না, সে জায়গায় ফাঁকা হয়ে গেছে, আগে থেকে ফাঁকা ছিল। শূন্য পদের সংখ্যা হয়তোবা সঠিকভাবে নিয়ে আসা হয়নি। আমাদের কাছে যেটুকু তথ্য যা পরিসংখ্যান আছে তাতে লক্ষাধিক। এখন সে জায়গায় এই সামান্য 30-40 হাজার নিয়োগ দিয়ে হয়তো সেকেন্ডারি লেভেলে, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই। তো লাস্ট যে শিক্ষক নিয়োগ হয়েছে তারপর থেকে আর শিক্ষক নিয়োগ যে সময়টা 5-6 বছর পেরিয়ে গেছে, তারপর আর শিক্ষক নিয়োগ হয়নি। এই মাঝে যেটা হয়েছিল কয়েকটা আপার প্রাইমারির জন্য হয়েছে, আর সেভাবে এই 9, 10, 11, 12 এর জন্য শিক্ষক নিয়োগ নেই। আমি যদি একবারে দেখেন পরিসংখ্যান দেখেন, আমাদের স্কুলে 2012 সালে বায়োলজি টিচার চলে গেছেন, আজও পর্যন্ত পাইনি। 2014 সালে কেমিস্ট্রি টিচার চলে গেছেন, আজও পর্যন্ত পাইনি। প্রচুর স্কুল আছে যাদের পাওয়া যায়নি। প্রতি বছর নিয়ম করে অ্যাডিশনাল পোস্ট স্যাংশন হতো, সেটা কখনো কখনো 600, 800, 1000, 1500 এই ধরনের সংখ্যাটা থাকতো। এখন সেই সংখ্যাটাও কমতে কমতে একবারে তলানিতে পৌঁছে গেছে, একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে, এমবার্গো জারি করা হয়েছে। অর্থাৎ পার্মানেন্ট শিক্ষক আদৌ নিয়োগ হবে কিনা সেটাই প্রশ্ন চিহ্নের মুখে শিক্ষা ব্যবস্থায় দাঁড়িয়ে গেছে। আমাদের কথা হচ্ছে যে সুপার নিউমারি পোস্ট করেও সরকার বাঁচাতে চেয়েছিল অযোগ্যদের। সেদিন তো পরিষ্কার হয়ে গেছিল যে অযোগ্যরা যাতে না চলে যায়। অযোগ্যকে সরকার কখনোই স্পন্সর করতে পারে না, কোনোভাবেই পারে না, কোনো যুক্তিতেই পারে না। সেটা কোর্টে বারবার প্রমাণিত হচ্ছে এবং সেটা শিক্ষা দপ্তরেরও মুখ পড়ছে, কিন্তু রাজ্য সরকারের সাথে সাথে। কেন শিক্ষা দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন তারা এটা বলছেন না যে কোর্ট এটাকে কোনোভাবে মেনে নেবে না? তা সত্ত্বেও সওয়াল চলছে, এবং যার ফলে কি হচ্ছে, যোগ্যরা আরো ক্ষিপ্ত হচ্ছে। ভাই, এদের যে তালিকা যদি প্রকাশ করে দেওয়া যেতে পারতো, কোর্টের কাছে দেওয়া যেতে পারতো, তাহলে কিন্তু যোগ্যদের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই কোর্টের কাছে পরিষ্কার হতো যে এদের নিয়ে কি করা যাবে। এবং সংখ্যাটা যেহেতু অনেক অনেক সংখ্যা, তাই কোর্টেরও সেই সময় আর অন্য কোনো পথ থাকতো না যে এরা কন্টিনিউ করুক, অযোগ্যদের বাদ দেওয়া হোক। আর ওই অযোগ্যদের জায়গাটায় যারা ওই সময় বঞ্চিত হয়েছে, যারা শয়ে দিন জুড়ে বছরের পর বছর গান্ধী মূর্তির কিংবা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে শহীদ মিনারে যারা বসে থেকেছে, সেই সমস্ত যোগ্য ছেলেরা যাতে চলে আসতে পারত, এই জায়গাটাকে যদি করা যেত আজকে এই আন্দোলন আমাদের দেখতে হতো না। এই অযোগ্যরা আন্দোলন করতেই পারে, অযোগ্যদের তো কোনো জায়গায় নেই, সুপ্রিম কোর্টের নির্দেশ তারা আছে, সরকারেরও মুখ বাঁচত, শিক্ষা দপ্তরের মুখ বাঁচত, এবং শিক্ষা ব্যবস্থা বেঁচে যেত। মানে আপাতত এইরকম একটা ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়াতে হতো না। এখন এর ফলে কি হয়েছে, এই শিক্ষকগণ যারা চাকরিচ্যুত হয়েছেন তারা স্কুলে এসে পড়াবেন সেই মানসিকতাও হারাচ্ছেন, ওদিকে আন্দোলনের মধ্যে থাকছেন, আর একটা শ্রেণী বাড়িতে বসে পড়ছেন, তারা কোথাও যাচ্ছে না, না আন্দোলনে না আমাদের স্কুলে আসছে। কিন্তু ভবিষ্যৎটা কি হতে চলেছে আপনি কি দেখছেন? মানে আর 5 বছর 10 বছর পর কি অবস্থা হবে? আমি সেটাতেই আসছি। আস্তে আস্তে যা আমরা দেখতে পাচ্ছি আমাদের 34-35 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, যে আস্তে আস্তে দেখা যাচ্ছে নিয়োগ আর হবে বলে আমাদের মনে হচ্ছে না। কারণ এরকম নানা রকমের কোর্টের কচকচানিতে আমরা সাফারার হচ্ছে বাচ্চারা যারা ক্লাস পাচ্ছে না, সাবজেক্ট বিষয় শিক্ষককে পাচ্ছে না, নিয়মিতভাবে তাদের প্রাপ্য জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, রাইট টু এডুকেশন অ্যাক্টের জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের শিক্ষা অধিকার কেউ তাকে দয়া করে দিচ্ছে না। এটা একটা অধিকার, তার বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, এই অধিকারগুলো আছে আমাদের, এবং সেই অধিকার থেকে তাদের আমরা বঞ্চিত করছি। এই জায়গাটাকে মেনে নেওয়া যাচ্ছে না। আমাদের যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে বাঁচার পথের আগে যে চতুর্দিকে যেটা দেখার, আপনি ধরুন অর্জুনপুর হাই স্কুল, আমরা বারে বারে বলি ফারাক্কার একটা স্কুল, প্রায় 8000 ছাত্রছাত্রী, 104 জন ছিলেন, সেখান থেকে উচ্চশ্রীতে চলে গেছেন প্রায় 40 জনের কাছাকাছি, থাকলেন ওরকম 60-65 জন, তার থেকে আবার এই 36 জন
এই চাকরিচ্যুত ধাক্কায়, মানে এসএসসি 2016 ধাক্কা পেয়েছে। ওই স্কুলটা চলবে কি করে? রামপুরহাট থেকে শুরু করে বাসন্তী এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের কি হচ্ছে যে তাদেরকে চাকরি তারা আসতে পারছেন না, এবং যেটুকু আছেন তারাও ঠিক মতো ক্লাস নিতে পারছেন না। বিষয় শিক্ষক শিক্ষিকা নেই, মিড ডে মিল খাইয়ে ছুটি, 4 পিরিয়ডে ছুটি, 5 পিরিয়ডে ছুটি, ইত্যাদি ইত্যাদি ছুটি হয়ে যাচ্ছে। এই যে জায়গা থেকে উত্তরণের জায়গাটা ছিল, সেটার জন্য শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের স্ট্যাটিস্টিক্স ডেটা কিন্তু সবটা আছে, তারা দেখতে পারতো, তারা একদিনের জন্য নিয়ে ভাবিত বলে কোনোদিন মনে হয়। এবং এর থেকে আমরা উত্তরণের পথ কি, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর পথ হচ্ছে অবিলম্বে সকল শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে সরকারকে দায়িত্ব নিতে হবে, শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে, শিক্ষার যারা আধিকারিক আছেন, মধ্য শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরে আইএস অফিসার থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা এই জায়গাগুলোতে রয়েছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে যাতে নিয়োগ করা যায়। এই ধরুন মার্কসটাকে আমরা বাড়িয়ে দিলাম অভিজ্ঞতার খাতিরে, অভিজ্ঞতা দেওয়ার জন্য, যেটা সুপ্রিম কোর্টের আজকে হাইকোর্টের রায়দান স্থগিত রেখেছে, হয়তো রায় দেবে যে এটাতে তারা তো বঞ্চিত হয়ে যাবে বহু লোক 10 নাম্বার দেওয়ার ফলে। এই যে একটা বুঝতে হবে যে এটাকে দেওয়া যাবে কি যাবে না, দিতে গিয়ে যেটা 2016 সালের রুলস অনুযায়ী হওয়া উচিত সেটাকে হিট করছে। এখান থেকে হয়তো আবার নতুন একটা বলা হবে, আবার নতুন করে রিভাইজ হবে, আবার নতুন করে নোটিফিকেশন হবে। এই যে পরপর নোটিফিকেশন ইত্যাদি হোক, যা হোক, আমাদের দাবি ওই যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা আছে, ওই পরীক্ষা নিতেই হবে, কোনো অজুহাত মানা যাবে না। এবং পরীক্ষা নিয়ে তার প্যানেল প্রকাশ করে শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ না করতে পারলে উপায় নেই। এবং এক্ষেত্রে এটাও সম্ভাবনা কম হবে যখন এই যোগ্যরা তারা এতে অংশ নেবে না, তারা কাদের জন্য এই পরীক্ষা হচ্ছে এটা নিয়েও ভাবতে হবে। যদি পরীক্ষাটা তাদের জন্য হয়ে থাকে, নাকি অযোগ্যরা যুক্ত হতে পারছে না, তাহলে তো আমরা সেই আগের মতো অবস্থায় থেকে যাব, যে আমাদের শিক্ষক শিক্ষিকা আসবে না, বা এরা আবার নতুন করে আন্দোলনের মধ্যে থাকবে। কি যে দাঁড়াবে, একবারে অন্ধকার ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে। কোন রকমের আমরা দেখিনি যে সত্যি সত্যি অন্ধকার যত গাঢ় হয় সূর্যোদয় তত তাড়াতাড়ি আসে, সে তো দেখতে আমাদের সামনে কোন রকমের সেরকম খোলা নেই। মাঝে থেকে নীরবে নিভৃতে কাঁদছে ওই যে বাচ্চাগুলো ক্লাস পাচ্ছে না, তারা করোনা কালে প্রায় 2 বছর 2.5 বছর ধরে সেখানে বঞ্চনার শিকার হয়েছে। আবারও যখন করোনার পর স্কুল খুলেছে, এই নানান আন্দোলনে নানান সমস্যার মধ্যে চাকরিচ্যুত হওয়ার ফলে তারা সেখান থেকে বঞ্চনার শিকার হচ্ছে। আখেরে কিন্তু আমাদের এই আন্দোলন, ঝগড়াঝাটি, কোর্ট, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীরা, অভিভাবকরা। এদেরও উচিত ছিল, এই আন্দোলন সেভাবে আমরা দেখিনি, অভিভাবকদেরও এগিয়ে আসা উচিত ছিল, ছাত্রছাত্রীদের এগিয়ে আসা উচিত ছিল। এই বৃহত্তর সমাজকে করতে পারলে এই আন্দোলনকে কতদূর টিকিয়ে নিয়ে যাওয়া যাবে সে ব্যাপারে আমরাও সন্দিহান। আশা করব আগামী দিনে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সাথে সাথে শিক্ষা দপ্তরগুলো ভাববে যে না, আমরা এটা করতে চাই, স্বচ্ছতার সঙ্গে করতে চাই, যাতে সেটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই দিকে তাকিয়ে রয়েছেন। শুভবুদ্ধির দিকেই সকলে এখন এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন, এবং অন্ধকার ক্রমশ আরো গাঢ় হচ্ছে, কিন্তু সূর্যোদয়ের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। সুদীপ্ত দা, এই চাকরিহারা যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তালিকা প্রকাশের কথা বলা হচ্ছে। এই মুহূর্তে তালিকা প্রকাশ কতটা সম্ভব, তার কোনো সম্ভাবনা কি থাকতে পারে? তালিকা প্রকাশ টেকনিক্যালি সম্ভব, পলিটিক্যালি অসম্ভব। কেন কথা বলছি, তালিকাতে একটা জমা পড়েছে কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট কিভাবে বললো যে এরা হচ্ছে টেন্টেড, এরা পরীক্ষায় বসতে পারবে না, এদের মাইনের টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের কাছে তো রয়েছে, কিছু লোক টেন্টেড বলে জমা পড়ে, সুপ্রিম কোর্ট সেটা মেনেছে। কিন্তু এই বিচারের প্রক্রিয়াটাকে রাজ্য সরকার যেভাবে বাধা দিয়েছে, তার ফলে তো সবার উপর শাস্তির খাড়া নেমে এসছে, যেটা গোড়ায় আমি বললাম আর কি, যে ওই যে এইটা আইনত গ্রহণযোগ্য নয় সেকেন্ডারি এভিডেন্স, সেই ভিত্তিতে রাজ্য সরকারের আইনজীবীরা বাধা দিয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু সেকেন্ডারি এভিডেন্সকে কার্যত মেনে নিয়েছে, তার ভিত্তিতেই স্পেসিফিক্যালি টেইন্টেড বলেছে। মনে রাখা দরকার, সুপ্রিম কোর্ট কিন্তু কাউকে আনটেইন্টেড বলেনি, কলঙ্ক মুক্ত কাউকে বলেনি। যারা নির্দিষ্ট করে কলঙ্কিত তাদের কথা বলেছে, বাকিদের কথা বলা যায়নি। তার কারণ রাজ্য সরকার গোড়ার থেকে বারবার এই গুলিয়ে রেখেছে, বাঁচা যাচ্ছে না, চাল বাঁচা যাচ্ছে না করে রেখেছে। আজকে চালের উপর প্রকোপ পড়েছে, চালের ঘাড়ে যে খাড়া পড়েছে,
যারা এখন আজকে আন্দোলন করছেন যোগ্য শিক্ষকরা, তার কারণ তো রাজ্য সরকার তাদের আর দুর্নীতিগ্রস্ত অযোগ্যদের আলাদা করেনি বলে। তালিকা প্রকাশ করা সম্ভব, কিন্তু তালিকা প্রকাশ করলেই তো রাজ্য সরকারকে রাজনৈতিকভাবে মেনে নিতে হবে যে তালিকাটা আগের থেকেই ছিল। এত বছর ধরে আমরা কোর্টে তা বলেছি কোনো তালিকা নেই, বোঝা যাচ্ছে না। সেই জন্য আজকে আমি যতটুকু খবর দেখেছি, আমি তো ঘটনাস্থলে নেই, সেই জন্যই সম্ভবত আজকে একটা প্রস্তাব সরকারের দিক থেকে এসছে যে আপনারা তালিকা দিন। শিক্ষকদের বলা হয়েছে আপনারা তালিকা দিন আপনারা কারা যোগ্য। তো নিয়োগ বাছাই করেছে স্কুল সার্ভিস কমিশন, নিয়োগ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, মাইনে দেয় রাজ্য সরকার। আমি বলবো যে আমি যোগ্য, আমি মানে সেলফ অ্যাটেস্টেড, আমি সেলফ অ্যাটেস্টেড কাগজ দিয়ে বলবো আমি চাকরি করার যোগ্য, তাই আমাকে চাকরি দিন। হয় না, এটা অবিশ্বাস্য, হাস্যকর কথা। আসলে তালিকা আছে, ওই যে বললাম টেকনিক্যালি সম্ভব, পলিটিক্যালি ইম্পসিবল। পলিটিক্যালি এটা দিলে রাজ্য সরকার মানতে হয়, এই তালিকা অনেক আগের থেকেই ছিল, কিন্তু এটাকে আমরা বিরোধিতা করে এসেছি। কারণ ওই যে বললাম যে কারণ শিক্ষা নিয়ে যে দুর্নীতি চলেছে, নিয়োগে যে দুর্নীতি চলেছে, এটা কিন্তু সোফিয়া আবারও বলছে একই কথা, একটু ফিরে আসবো আমি, যে মানুষের কাছে একটা অজানা নয়। চাকরি পাওয়ার জন্য ঘুষ দিতে হয়, টাকা দিতে হয়েছে, মানুষের কাছে অজানা নয়। আর তারপর আজকে আমার ঠিক মনে পড়ছে, আজ থেকে প্রায় 2 বছর আগে, ঠিক 2 বছর আগে, 22শে জুলাই 2023 সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায়, তখন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তখন বোধহয় শিল্পমন্ত্রী, তার বাড়িতে রেড শুরু হলো। তারই জেট টেনে ওই খাটের বাক্সের পেটে, খাটের পেট থেকে ওই গোলাপি, তখন 2000 টাকা নোট তখন চালু ছিল, তার বান্ডিল উদ্ধার। ও টাকাগুলো কোথা থেকে এসেছে? কার টাকা? কোথায় যেত? কোথায় যাওয়ার কথা ছিল? এগুলো মানে মানুষের কাছে একদম কি বলবো, দিনের আলোর মতো পরিষ্কার। যে বলছেন না যে শিক্ষাক্ষেত্রে অন্ধকার, শিক্ষাক্ষেত্রে অন্ধকার, সেটা ঠিকই বলেছেন চন্দনবাবু, কোনোদিন সূর্যোদয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুর্নীতির ক্ষেত্রে কিন্তু একদম জলের আলো মতো, দিনের আলোর মতো পরিষ্কার। দুর্নীতির ক্ষেত্রে পরিষ্কার হয়ে গেছে। দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে অন্য জায়গায় দেখা যাচ্ছে, আমরা পরে নিশ্চয়ই আলোচনা করতে পারি, এক্সট্রিম মোরাল করাপশন। টাকা পয়সা শুধু না, পুরো শিক্ষাক্ষেত্রটা একটা নৈতিকভাবে চরম অবক্ষয়ের পথে গেছে। তা না হলে 72 বছর বয়সের একটা মানুষ, পুরুষ, 32 বছরের বয়সে একজন নারীকে তার এলআইসি পলিসি করে তার নমিনি করে না। আমি আমার ছেলের নামে এলআইসি পলিসি কোনে আমাকে নমিনি করি না। স্বাভাবিক ভাই আমার এলআইসি পলিসির নমিনি আমার ছেলে হবে এবং আমার সন্তান হবে, অথবা আমার থেকে ছোট কেউ হবে। এই 30-32 বছর বয়সের একজন মহিলার নামে এলআইসি পলিসি কেনে 72 বছরের পুরুষ তার নমিনি হবেন। দিস ডিনোটস এক্সট্রিম মোরাল করাপশন। হাজার ল কলেজে আমরা দেখেছি, আর্জি করে দেখেছি, শিক্ষাক্ষেত্রে, মেডিকেল শিক্ষায় সর্বত্র দেখেছি। সুতরাং এর সবের বিরুদ্ধে একটা দীর্ঘ লড়াই আছে। টাকা পয়সা একটা দিক, অন্য দিকটাও ভয়ঙ্কর ভাবে রাজ্যের শিক্ষাক্ষেত্রে প্রবেশ করেছে। সেই জন্যই চন্দনবাবুদের মতো যারা স্কুল শিক্ষার সঙ্গে জড়িত, তাদের দায়িত্ব সব থেকে বেশি। তাদের হাত দিয়ে তো প্রথম ছেলেমেয়েরা বেরোয়, তাদের হাতে যথেষ্ট রসদ নেই, টাকা নেই, প্রচুর দায়িত্ব চাপিয়ে দেওয়া আছে, প্রচুর সরকারের ঘোষিত সদিচ্ছা, দারুণ মানে একেবারে কি বলবো, মোরাল সায়েন্সের বই থাকে না, সেরকম আর চাপিয়ে দেওয়া আছে, মানুষ ভালো হোক টাইপের আর কি। এরকম অনেক কিছু দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া আছে, কিন্তু তাদের হাতে কিছু দেওয়া হয়নি, বরঞ্চ উত্তরোত্তর তাদের হাতে যা বাস্তব ক্ষমতা ছিল, লোকজন ছিল, সেগুলো কেড়ে দেওয়া হচ্ছে। সেই জন্যই রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে একেবারেই আমি আশাবাদী হতে পারি না। বারবারই আলোচনা করতে হয়, কারণ আমাদের করতে হলে এটাই করতে হবে, এছাড়া কিছু বলার নেই। কিন্তু এই আলোচনা খুব মানে আশাব্যঞ্জক সুরে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার এটুকুই বলার আজকে দিনে, সোফিয়া।